আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবিকে বলস সংবাদ শিরোনাম। ক্ষমতা পাকাপোক্ত করতে জুলাই আন্দোলনে গণহত্যা চালায় শেখ হাসিনা সরকার। ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের সাক্ষ্য। ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে ভোটারদের আস্থা অর্জন করাই বিএনপির লক্ষ্য বললেন তারেক রহমান। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান। রাজ্য নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর উদ্বেগ উৎকণ্ঠা। নির্বাচন কমিশনের স্মারকলিপি চাকসুদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। অপরিকল্পিত নগরায়নে ভূমিকম্পের ঝুঁকিতে বগুড়া। বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না ভূমিকম্প প্রতিরোধী নির্মাণবিধি। বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা। এবং অটোমেশন জটিলতায় কাঙ্ক্ষিত বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারছেন না অনেক শিক্ষার্থী। প্রতি বছর শূন্য থাকছে বহু আসন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ক্ষমতা পাকাপোক্ত করতে জুলাই অগস্ট আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের জবানবন্দিতে একথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ডিজিএফআই এর যেসব কর্মকর্তা বিগত সরকারের সময়ে গুম, খুন ও নির্যাতনের সাথে জড়িত তাদের শাস্তির দাবি করেন জুলাই আন্দোলনের এই সমন্বয়ক। তার সাক্ষ্য মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ভুক্তভোগীদের সুবিচার নিশ্চিতের দাবিও জানান নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য দেন নাহিদ। জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, প্রথমে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী তরিক ইসলাম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। তরিক, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। যেরকমটা শুরুতে বলছিলাম যে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দিয়েছেন নাহিদ ইসলাম। সাক্ষ্য গ্রহণ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। ফাতিহা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, আজকে জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী যে অপরাধের যে মামলা, সে মামলায় সাক্ষ্য দিতে এসেছিলেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এখানে তিনি আজকে ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত তৎকালীন সময়ে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনারই কিন্তু তিনি বর্ণনা দিয়েছেন। এখানে তিনি তুলে ধরেছেন বিভিন্ন সময়ে এই যে যারা ছাত্র নেতা যারা ছিলেন, যারা আন্দোলনে যারা ছিলেন তাদেরকে তুলে নেওয়া, তাদেরকে গুম করা, তাদেরকে ডিবি অফিসে নির্যাতন করা, এই সমস্ত কথা কিন্তু তিনি আজকে তুলে ধরেছেন। একই সাথে তাদেরকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যে নির্যাতন করা হয়েছে সে সমস্ত কথাও তিনি তুলে ধরেছেন। তিনি মূলত বলছিলেন ওই সময়কার যে সরকার ছিল সেই সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্যই এই ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদের উপরে এই নির্যাতন চালানো হয়েছে। মূলত এই প্রসঙ্গটাই তিনি তুলে ধরেছেন। এবং সেই সময়ে এই ছাত্র আন্দোলনের নির্যাতনের সাথে জড়িত ছিল বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এদের যারা প্রধান ছিল বা এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে এখনও শাস্তি নিশ্চিত করা হয়নি, অর্থাৎ তাদেরকে শাস্তির আওতায় আনারও দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, এটা যারা মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করেছে এই হত্যাকাণ্ডের সাথে, এই নির্যাতনের সাথে জড়িত ছিল তাদেরকেও শাস্তির আওতায় আনার দাবি এখানে জানানো হয়েছে। পাশাপাশি নাহিদ ইসলাম যে আরেকটি কথা বলেছেন সেটা হচ্ছে এর আগে বিভিন্ন সময়
সময়ে মিডিয়াকে কিন্তু বিভিন্ন এজেন্সি দ্বারা নিয়ন্ত্রণ করা হতো এবং এখনও ঠিক একই পর্যায়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মিডিয়া স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না, সেই বিষয়গুলো তুলে ধরেছেন। নাহিদ ইসলাম তার জবানবন্দিতে বলেছেন যে যারা ভুক্তভোগী ছিল তাদেরকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং এই যে পুরোপুরি যে এই বিচারিক প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং তারা যেন ন্যায় বিচার পায়, সেটাই তারা দাবি জানিয়েছেন। এখন কিছুক্ষণ পরে নাহিদ ইসলামের জেরা শুরু হবে, অর্থাৎ আসামি পক্ষের যে আইনজীবী রয়েছে সেই আইনজীবী নাহিদ ইসলামকে জেরা করবে এবং জেরা করার পরে পরবর্তীতে যে বিষয়গুলো আসবে সেটা আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে দেব। তো ফাতিহা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। হ্যাঁ জি, তরিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ট্রাইব্যুনাল থেকে মামলা সাক্ষ্য গ্রহণ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তরিক ইসলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা অর্জন করাই বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে এক পোস্টে তিনি জানান, তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় বিএনপি। সমন্বিত প্রয়াসের মাধ্যমে বিএনপি সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে 7,000-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসৎ আচরণের দায়ে অনেককে পদচ্যুত ও বহিষ্কার করা হয়েছে। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার। পূর্ব ঘোষিত দুদিনের কর্মসূচি একদিনে বাড়িয়ে তৃতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস সহ সকল উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি করছে বাগেরহাটবাসী। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নির্বাচন অফিসের সামনে এসে জড়ো হন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। এ সময় প্রধান ফটক ঘিরে রাখায় অফিসে ঢুকতে পারেননি কর্মকর্তা কর্মচারীরা। বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল 9টায় শুরু হওয়া এই কর্মসূচি চলে দুপুর 1টা পর্যন্ত। এর আগে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে বাগেরহাট জেলা পূজা উদযাপন কমিটির অনুরোধে 3 দিনের ডাকা হরতাল একদিন পালন করে তারা। 26শে সেপ্টেম্বর রাকসু নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন 11টি প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে 903 জন প্রার্থী। তবে ভোটের দিন যতই এগিয়ে আসছে, ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে উদ্বেগ উৎকণ্ঠা জানানো হচ্ছে। নানা সংশয় কাটিয়ে নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও ছাত্র বান্ধব হয়, সে লক্ষ্যে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের পক্ষ থেকে 6 দফা দাবির একটি স্মারকলিপি রাকসুর প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলামের কাছে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন, উত্থাপিত দাবিগুলো বিবেচনায় এনে কাজ করে যাবে কমিশন। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আন্তরিকতার কোনো অভাব নেই তাদের। একটা সুষ্ঠু সিনেট চাচ্ছি, যেখানে দল কানা কোনো একটা মনোভাব থাকবে না, যেখানে সবকিছু পজিটিভলি ভাবে সমস্যার সমাধান হবে। আমাদের বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা। আমাদের রাজশাহীতে যেহেতু নতুন জায়গা, এখানে আবাসনের সমস্যা দেখা দেয়। আমাদের ছেলেদের যে হলগুলো আছে, এখানে আসলে অনেক হলে আসলে দেখা যায় যে একটা রুমে যেখানে 5জন 6জন থাকতে পারে, সেখানে দেখা যায় যে 2টা সিট। হলে যে খাবারের মান, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই সব খাবারের মান ভালো করা, যাতে শিক্ষার্থীরা সেই সব খাবার খেয়ে সুস্থ থাকে, আর মেয়েদের নিরাপত্তার বিষয়ে জোরদার করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন উৎসব মুখর। সকাল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীদের বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়। এদিকে আজ আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবির ও অন্যান্য সংগঠনের আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করছে। অপরদিকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য একদিন সময় বাড়ানোয় কেন্দ্রীয় সংসদের জন্য 4 দিনে বিক্রি হয়েছে 528টি ফর্ম, আর 14টি হল এবং একটি হোস্টেল সংসদ নির্বাচনে 4 দিনে বিক্রি হয়েছে 634টি মনোনয়নপত্র।
মনোনয়ন একটা দিন বাড়িয়েছি এবং সেই মোতাবেক বডিলি চেঞ্জ করাতে আমরা একদিন জমা দেওয়ার তারিখও বাড়িয়েছি। গুড ডোপ টেস্টের যেখানে স্যাম্পল দেওয়া হয় সেখানেও বলে আসছি যে যত সিম্পলিফাই করা যায়, শিক্ষার্থীরা যত কম কষ্ট পায়। এই টেরিটরির ভিতরে সবাই শুধু শিক্ষার্থী, কে কোন বিশ্বাস করে, কিসে তার ভালো কিসে মন্দ, ওই ব্যাপারে আমার কিছু বলার নেই। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছেন প্রতিনিধি আবুল হাসনাত, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসনাত, আমাকে শুনতে পারছেন আশা করছি। যেরকমটা শুরুতে বলছিলাম যে একটি উৎসব মুখর পরিবেশের আসলে সৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। চাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি কি, সে সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জি ফাতেহা শাফি, আপনি যেমনটা নিউজে বলেছেন যে আজকে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠন আনুষ্ঠানিকভাবে তাদের প্যানেল ঘোষণা করবে। কিছুক্ষণ আগে চাকসুর জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর প্যানেল ঘোষণা করেছেন। সেখানে বিপি জিএস হিসেবে যাদের নাম এসেছে তারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বিপি, এবং জিএস পদে সাফায়েত হোসেন এবং এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক নির্বাচন করবেন বলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন এবং তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে কয়েকটি বিষয় অভিযোগ করেছেন যে ডাকসু এবং রাকসুতে নির্বাচন বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এরকম অনিয়ম হবে এরকম আশঙ্কা প্রকাশ করেছেন। যে তিনি অভিযোগ করেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের শিক্ষকদের প্রাধান্য আছে, সেজন্য তারা এই নির্বাচনে তারা দেখবেন যে সেরকম কিছু থাকলে তারা তাদের পরবর্তী পদক্ষেপ নেবেন। আর যেটা মনোনয়নপত্রের বিষয়টা যিনি বলছেন, মনোনয়নপত্র তো আজকে সন্ধ্যা এবং আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে কি রাত যদি হয় তাও সেই সময় পর্যন্ত নেবেন। আর বিকেল 2:30 থেকে ইসলামিক ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অন্যান্য আর এর আগে বাম জোটের ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি ছাত্র সংগঠন তাদের প্যানেল গতকাল তারা ঘোষণা করেছে অলরেডি। আর এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এখন দেখা যাবে আসলে কারা সর্বশেষ মনোনয়নপত্র দিয়েছেন এবং কারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটাই দেখার অপেক্ষায় আমরা আছি। জি হাসনাত, ধন্যবাদ। আমরাও সেই অপেক্ষায় থাকবো। দর্শক, চাকসু নির্বাচনের আপডেট জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসনাত। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। অপরিকল্পিত নগরায়নে ভূমিকম্প ঝুঁকিতে উত্তরাঞ্চলের জেলা বগুড়া। বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ বিধি। পুরনো ভবন এবং অপরিকল্পিত নানা স্থাপনা গড়ে ওঠায় যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে প্রাণহানির পাশাপাশি বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। বগুড়া থেকে আজিজুর হাকিম রুমনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। 1897 সালের ভয়াবহ ভূমিকম্পের কথা স্মরণ করে পরিবেশবিদ মমিনুল হক জানান, বগুড়া জেলার চারপাশে রয়েছে বেশ কয়েকটি বড় ধরনের ফল্ট, যা নিমিষেই বদলে দিতে পারে এখানকার ভূপ্রকৃতি। অপরিকল্পিত নগরায়ন, মানহীন ভবন নির্মাণ এবং ভূমিকম্প সচেতনতার অভাবে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে পারে বহুগুণ। কয়েকটি মাঝারি মাত্রার ভূমিকম্পেই ধসে পড়তে পারে অসংখ্য ভবন, বিদ্যুৎ ও গ্যাস লাইনের সংযোগে লাগতে পারে আগুন। অন্যান্য জায়গার তুলনায় বগুড়ার মাটিটাও একটু নমনীয়। এখানে ভূগর্ভস্থ পানির স্তরও খুব একটা ভালো পজিশনে নাই। যেভাবে গঠিত থাকার কথা সেইভাবে নাই বলে এখানে একটু রিস্কি পজিশনে আছে। এবং এখানে প্রচুর হাইরাইজ বিল্ডিং হচ্ছে যেগুলো অনুমোদনহীন। প্রায় 200-র উপরে অননুমোদিত বিল্ডিং আছে বগুড়া শহরে। শুধু প্রাণহানি নয়, বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় পড়বে জেলার স্বাস্থ্য এবং অর্থনীতি। তবে দুর্যোগ প্রস্তুতি এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেক অংশ কমানো সম্ভব। এখানে সেই ধরনের যদি একটি বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয় তাহলে আমাদের কিন্তু মহামারী দেখা দেবে। ভূমিকম্প সহনীয় একটি পরিস্থিতি যাতে বজায় থাকে
সেরকমই একটি উদ্যোগ নিতে হবে। এই ব্যাপারে হচ্ছে কি যে সকলের নগরায়ন, সরকার এবং প্রশাসনের এটা ব্যাপকভাবে হচ্ছে কি প্রচার প্রচারণা এবং এটার প্রস্তুতি থাকা দরকার। ভূমিকম্প হওয়ার আগে ভূমিকম্পের যেগুলো পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আসলে সেগুলো পদক্ষেপ নেওয়াটা বেটার। রিক্টার স্কেলে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হলে বগুড়া সহ সারা দেশে দেখা দিতে পারে ভয়াবহ বিপর্যয়। তাই পরিকল্পিত নগরায়ন, মানসম্মত অবকাঠামো নির্মাণ নিশ্চিত করা এবং সচেতন করতে হবে সর্বস্তরের মানুষকে। প্রশাসনকে ওভারলুক করে কিছু হাইরাইজ ভবন হয়েছে, সেগুলোতে গাড়ি যাতায়াতের ব্যবস্থা যদিও আছে কিন্তু প্রয়োজনের তুলনায় হয়তো বা কম। বগুড়া শহরে প্রায় 8000 বহুতল ভবনের মধ্যে 4000ই আইন মেনে করা হয়নি। পৌর কর্তৃপক্ষ কয়েকবার নোটিশ দিলেও তা পরিবর্তন করেননি ভবন মালিকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অটোমেশন প্রক্রিয়ার নানা জটিলতায় কাঙ্ক্ষিত বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে না পারায় হতাশ ভুক্তভোগী শিক্ষার্থীরা। দ্রুত এই প্রক্রিয়া বাতিল করার দাবি জানান তারা। বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শেখ মহিউদ্দিন জানান, অটোমেশনের কারণে মেডিকেল শিক্ষা থেকে ছিটকে পড়ছেন অনেক শিক্ষার্থী। তাই প্রতি বছর অনেক আসন শূন্য থাকছে মেডিকেল কলেজগুলোতে। এই সংকট নিরসনে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। মেডিকেল ভর্তি পরীক্ষায় 2024-25 শিক্ষাবর্ষে অংশ নেয়া প্রায় 1,32,000 শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় 60,095 জন। 67টি বেসরকারি মেডিকেল কলেজের 6,295টি আসন বরাদ্দ থাকলেও এখনও 467টি আসন শূন্য রয়েছে। প্রশ্ন উঠেছে, পরীক্ষায় যোগ্যতা প্রমাণ দেয়া শত শত শিক্ষার্থী থাকা সত্ত্বেও কেন আসনগুলো ফাঁকা রয়েছে? শিক্ষার্থীরা বলছেন, পছন্দের মেডিকেল কলেজে ভর্তি হতে না পারায় অনেকে আগ্রহ হারাচ্ছেন এই সেক্টরে লেখাপড়ায়। অটোমেশনের কারণে আমাদের মেরিট অনুযায়ী আমি আমার যোগ্যতাটা প্রমাণ করতেছি, কিন্তু আমি আমার পছন্দের কলেজ যেটা সেটাতে আমি ভর্তি হতে পারতেছি না। মেডিকেল এমনি তো আপনারা সবাই জানেন যে মেডিকেলে অনেক প্রেশার থাকে, মেন্টালি কি প্রেশার, ওই সময় বাবা মার প্রয়োজনটা সব থেকে বেশি হয়। এই জিনিসটা যদি আসলে ক্যান্সেল করা যায় তাহলে বেশি বেটার হয়। আমরা যে আমাদের পছন্দের কলেজ চুজ করে ওই কলেজেই পড়তে পারি তাহলে এটা সব থেকে বেশি বেস্ট। অটোমেশন প্রক্রিয়ায় এবছর কয়েক ধাপে ভর্তি প্রক্রিয়া চলমান থাকায় শিক্ষা কার্যক্রম থেকে 4-5 মাস পিছিয়ে পড়েছে অনেক শিক্ষার্থী। অটোমেশনের নামে বেসরকারি মেডিকেল খাতকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করছেন বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অটোমেশনের ফলে আমরা সম্পূর্ণ ছাত্র পাচ্ছি না, যার ফলে হয়েছে কি আমাদের শিক্ষকের বেতন সহ অন্যান্য যে সমস্ত খরচাদি আছে সেগুলো আমরা সংকলন করতে পারছি না। স্থবিরতা যেটা হচ্ছে অ্যাডমিশনের কারণে আমরা উজ্জ্বল স্টুডেন্টদেরকে হারাচ্ছি বিভিন্ন সেক্টরে। তো যার জন্য দেখা যাচ্ছে যে ভর্তি যেটা ছিল পরিপূর্ণ অন্যান্য মেডিকেল কলেজ অন্যান্য সময়, সেক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি এবং ফরেনাররাও এটা দেখে তারা আমাদের বাংলাদেশে এসে লেখাপড়া করার উদ্যোগটা হারিয়ে ফেলছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন। এতে স্বপ্ন পুড়ছে অনেক শিক্ষার্থীর, রাজস্ব হারাচ্ছে সরকার। তার মেডিকেল কলেজ ঠিক না করে আমাদের বেসরকারি মেডিকেল কলেজে ক্ষমতা এই ব্যারিয়ার তৈরি করে, বিভিন্ন রকম বাধা বিপত্তি তৈরি করে। এটা আমাদের মানসিকগত সমস্যা, যার কারণে আমাদের দেশটাকে উন্নত করা যাচ্ছে না। এখানে যদি আজকে ছেড়ে দেয় এই একদম বিপ্লব হয়ে যাবে মেডিকেল কলেজে। মনে করি হাসপাতালে একটা বিপ্লব হবে, চিকিৎসা ব্যবস্থার একটা বিপ্লব হবে আমাদের দেশে। ওয়েট করতেছে শুধু একটু সাহায্য করা। ঘুরায় পেঁচায় আমি অটোমেশন কেন রাখবো? দেখতে তো ফল খারাপ, যে আমার সিট খালি যাচ্ছে, স্টপ, নতুন জায়গায় গেলাম। আমি এখানে জিত করার তো কোনো দরকার নেই। এখানে জিত করে তো আমার নিজের ক্ষতি নিজে করতেছে, আমার দেশের ক্ষতি মানে আমার নিজের ক্ষতি। এর আগে 2022-23 শিক্ষাবর্ষে 217টি এবং 2023-24 শিক্ষাবর্ষে 142টি আসন খালি ছিল বেসরকারি মেডিকেল কলেজগুলোতে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত বিভিন্ন জেলার কারিগররা। দিনরাত খড়, বাঁশ, পাটের সুতলি আর কাদা মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন এক একটি প্রতিমা। এবার প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও মজুরি বাড়েনি বলে অভিযোগ কারিগরদের। এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশি নজরদারির পাশাপাশি থাকছে সিসি ক্যামেরাও।
শেরপুর এবং পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বছর ঘুরে আবার শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আর পূজাকে সামনে রেখেই প্রতিমা তৈরিতে মহাব্যস্ত শেরপুর পটুয়াখালীর কারিগররা। দিনরাত কাদামাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গার এক একটি প্রতিমা। পাশাপাশি তৈরি করছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীর প্রতিমাও। মাটির কাজ শেষে প্রতিমাগুলো রোদে শুকিয়ে গেলে দেয়া হবে রং তুলির আঁচড়, পরে করা হবে সাজসজ্জার কাজ। দিনরাত 24 ঘন্টা খাটতে হয়, খাটনি হিসাবে দাম নাই। আমাদের মূর্তি এবার সর্বনিম্ন 30, সর্বোচ্চ 40-45। নতুন যারা তারা এই কাজে আসতে চায় না, কিন্তু আমাদের যদি সরকার থেকে কিছু সহযোগিতা করতো, সাহায্যটা যদি দিত, তাহলে আমাদের ভালো হইতো আর কি। এবছর শেরপুর জেলার 5 উপজেলায় 169টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং আমার দল জাতীয় দলের সকল নেতাকর্মীর সার্বিক সহযোগিতা আমি চাই। এদিকে পটুয়াখালী জেলার 188টি মণ্ডপে এবার অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। প্রতিটি মণ্ডপে পুলিশি নজরদারি সহ থাকছে সিসি ক্যামেরা। সামনে শারদীয় দুর্গা উৎসবটা পালন করতে পারবেন, আমরা আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে থাকবো। আপনাদের কোনো ধরনের ভয় ভীতির ভিতরে থাকার প্রয়োজন নেই। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সবার সহযোগিতা চেয়েছেন পূজা কমিটির সদস্যরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা আটকে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়কালে 3 জনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে জনতা। পরে তাদের শেরপুর আদালতে পাঠায় নালিতাবাড়ি থানা পুলিশ। তারা হলো বগুড়ার আদমদীঘি উপজেলার মিজানুর রহমান, শেরপুরের শ্রীবর্দী উপজেলার সুলতান মিয়া ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ফারুক মিয়া। পুলিশ জানায় নালিতাবাড়ির অদূরে মালিজি ব্রিজের কাছে চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা চালকদের কাছে চাঁদা আদায় করছিল 3 জন। এ সময় সন্দেহ হলে তাদের ধরে পুলিশে দেয় স্থানীয়রা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের ইদ্রিস আলী সাপ ভালোবেসে গড়ে তুলেছেন এক অন্য জীবন। সবাই তাকে চেনে সর্পরাজ ইদ্রিস নামে। বিষাক্ত সাপের সঙ্গে জীবনযাপন করেই চলছে তার সংসার। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। নিজ বসতভিটার পাশে ইদ্রিস আলীর সংগ্রহশালায় দেখা মিলল 3 শতাধিক সাপ। যত্ন সহকারে খাওয়াচ্ছেন, লালন পালনও করছেন। একসময় মাছ শিকার করে জীবিকা চললেও সাপ ধরাই এখন তার একমাত্র পেশা, যা ভালোবেসেই করেন ইদ্রিস। আমি এখন পানের ঝুঁকির উপরে আছি, আমার কাছে এখন অ্যান্টিবায়োটিক নাই। এখন যে মানুষের উপকার করবো এইটুকু আমার কাছে নাই। এখন সাপ দরবার যাবো, গেলে আমার মৃত্যু হয়, যাতে আমি 3 বেলা 4টা ডাল ভাত খাইতে পারি, মানুষের আপত্তি বিপদে দৌড়ে যাইতে পারি। আর সরকারিভাবে জেনি প্রতি থানা পর্যায়ে এই অ্যান্টিবায়োটিক ব্যবস্থা করা হোক। প্রায় 4 বছর আগে শুরু হয় তার সাপ ধরা। 2 শতাধিকবার বিষাক্ত সাপের কামড়ে আহত হলেও থেমে যাননি। আগে মাছ মারছে, প্রায় গেলে মাছ মারছে 4-5 হাজার টাকা করে মাছ মারছে, আমাকে তো কাজ কিসা চাল্লা। এখন সাপ ধরার প্রতি খুবই কাজ কিসাছি। এলাকাবাসী জানান, আশেপাশে কোথাও সাপের উপস্থিতির খবর পেলেই ডাক পড়ে তার। দেশের দূর দূরান্ত থেকেও সাপ তাড়াতে কিংবা ধরতে ছুটে যান ইদ্রিস আলী। কিছুদিন আগে আমার 71 বাড়ির থেকে 50টা সাপ ধরছে এক ঘরে থেকে। বাইজাতে যে মেডিসিনটা পায়, অ্যান্টিভাইরাল যে মেডিসিনটা পায়, এটা যাতে পাইলে আমরা সমাজবাসী উপকৃত হব। অল টাইম যে কোনো সময় ফোন দিলে তখন চলে যায় সাপের কাছে। একটা মানুষ মরে যায় ঘরে, একজন মানুষ ডরে যাইতে পারে না, তার উপকার করে। বিষাক্ত সাপ সংগ্রহের বিষয়টি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার পরামর্শ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। উনি যেহেতু নিয়ম বহির্ভূতভাবে এই সাপ ধরছেন এবং সংরক্ষণ করছেন, বিষয়টি অবশ্যই বন বিভাগকে অবহিত করা প্রয়োজন। বিষাক্ত সাপকে সঙ্গী করে ভিন্নধর্মী জীবন গড়ে তুলেছেন সর্পরাজ ইদ্রিস আলী। ঝুঁকি থাকলেও থেমে নেই তার পথ চলা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025। এতে অংশ নিয়েছে 4টি দেশের 100টি প্রতিষ্ঠান। সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এ সময় তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে হারে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হওয়ার কথা ছিল তা হয়নি। সার্ক উজ্জীবিত হওয়ায় ব্যবসায়ীদের এগিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সচিব। Together we can invest more and we can trade more, we can manufacture more and we can flourish ourselves for this region at the global platform. That should be the objective of today's fair. This region is not performing well. Reciprocal tariff issue announced by the US, that has forced the other countries to rely on the region. Bangladesh is now almost at the verge of graduation to developing economy. এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পাতা পচা রোগের সংক্রমণে দুশ্চিন্তায় পঞ্চগড়ের চা বাগানের মালিকরা। এ রোগের কারণে উৎপাদন কমে গিয়ে লোকসানের আশঙ্কা তাদের। চা বোর্ড বলছে, প্রতিকূল আবহাওয়ার কারণে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে। চাষিরা বলছেন, অবিলম্বে পাতা পচা রোগের সমাধান না হলে বিপর্যয়ের মুখে পড়বে উৎপাদন। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। সিলেট ও চট্টগ্রামের পর চা উৎপাদনে তৃতীয় সম্ভাবনাময় অঞ্চল হিসেবে গত 2 দশকে নীরব বিপ্লব ঘটেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সমতলের এই জেলায় গড়ে উঠেছে 7,500 চা বাগান ও 34টি কারখানা। তবে সম্প্রতি এসব বাগানে চা গাছে 20 থেকে নতুন পাতা বের হওয়ার পর তা পচে যাচ্ছে। এতে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে চা পাতার উৎপাদন। ওষুধসহ নানা কৌশলেও সংকট কাটছে না। 6 বিঘা চা চাষ করছি, এর মধ্যে দেখা যায় যে 1-1.5 বিঘা ভালো আছে, বাকি সব কিন্তু এই পচড়ায় শেষ হয়ে গেছে। পোকায় পাতা খেয়ে শেষ, একদম পাতা নাই। এই অঞ্চলে চা শিল্পকে ঘিরে তৈরি হয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা চা শ্রমিকদের। আশেপাশে তো কোনো কারখানা নাই, তে আমরা কাজ করব। এই চা বাগানটা হওয়াতে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে এবং বাচ্চাদেরকে লেখাপড়া শেখাতে পারতেছি এবং বউ বাচ্চাকে লালন পালন করতে পারতেছি। এই ফ্যাক্টরি যদি না চলে, এখানে তো হাজার হাজার মহিলা পুরুষ কাজ করে, আর এই ফ্যাক্টরি যদি না চলে আমরা অসহায় হয়ে যাব। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান জানান, উৎপাদনের হার ও গুণগত মান অক্ষুণ্ণ রাখতে চা চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। কন্টিনিউয়াস বৃষ্টি হলে আমরা কোন রকম ফাঙ্গিসাইড দিয়ে কন্ট্রোল করা যায় না। প্রতিবার পাতা যখন কাটবেন তখনই বাধ্যতামূলকভাবে ফাঙ্গিসাইড স্প্রে করবে, যেটা আপনার আগে করতে। অবিলম্বে পাতা পচা রোগের সমাধান না হলে বিপর্যয়ের মুখে পড়বে চা উৎপাদন, আশঙ্কা চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 2 পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় বুধবার দুপুর 2টার দিকে এই হামলার ঘটনা ঘটে। পেনসিলভানিয়া রাজ্য পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বিবিসি জানায়, একটি পারিবারিক বিরোধের মামলা তদন্তে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলাডেলফিয়া থেকে প্রায় 100 মাইল পূর্বে নর্থ কোডেরাস টাউনশিপের ইয়র্ক কাউন্টির একটি গ্রামীণ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পেনসিলভানিয়ার গভর্নর জোস শাপিরো নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। তাদের সম্মানে রাজ্যের সমস্ত পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন তিনি। গাজায় গত 24 ঘণ্টায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 98 জন এবং আহত হয়েছে আরও 385 জন ফিলিস্তিনি। এক বিবৃতিতে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব। এতে দেশ দুটির কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্ব শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার ও বিশ্বে শান্তি এবং নিরাপত্তা অর্জনে অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
এর লক্ষ্য পাকিস্তান সৌদির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ করে তোলা। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়েছে। এদিকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার প্রতিরক্ষা চুক্তির বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশ দুটির মধ্যে প্রতিরক্ষা চুক্তি জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলবে কিনা তা খতিয়ে দেখা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদ ও ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বাস্থ্যসেবা ও উপকরণ বিজ্ঞানে ইন্ডাস্ট্রি একাডেমিয়া অংশীদারিত্ব জোরদারকরণ শীর্ষক সিম্পোজিয়াম। জার্মানি DAADর সহযোগিতায় দিনব্যাপী শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় 4 শতাধিক শিক্ষার্থী, সরকারি বেসরকারি প্রতিনিধি, দেশের শীর্ষ 30টি ঔষধ শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি দল ও সরকারি বেসরকারি কর্মকর্তারা। অনুষ্ঠানে 46 জন গবেষক তাদের গবেষণা উপস্থাপন করেন এবং 40 জন তরুণ গবেষক সাম্প্রতিক গবেষণা দিয়ে পোস্টার প্রেজেন্টেশনে অংশ নেন। এবার খেলার খবর, শুরুতেই এশিয়া কাপ। এশিয়া কাপে বি গ্রুপের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। এর মধ্যে 2 ম্যাচ জিতে সুপার 4-এ 1 পা প্রায় দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। অন্যদিকে সেরা 4 নিশ্চিত করতে হলে লঙ্কানদের বিপক্ষে অবশ্যই জিততে হবে আফগানিস্তানকে। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভাগ্য। আফগানিস্তানের জয় মানেই বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাওয়া। আর আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারিয়ে দিলে শ্রীলঙ্কা ও বাংলাদেশ পৌঁছে যাবে সুপার 4-এ। আফগানিস্তান জয় পেলেও সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে রান রেট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। রাত 8:30টায় আবুধাবিতে মুখোমুখি হবে দুদল। সংযুক্ত আরব আমিরাতকে 41 রানে হারিয়ে টি-20 এশিয়া কাপে সুপার 4 নিশ্চিত করেছে পাকিস্তান। দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে 9 রানের মধ্যে 2 উইকেট হারায় সালমান আগার দল। তৃতীয় উইকেটে 59 রান যোগ করে প্রাথমিক বিপদ সামাল দেন ফকর জামান আর সালমান। তবে 36 বলে 50 রান করে ফকর জামান আউটের পর রানের চাকা মন্থর হয়ে যায় পাকিস্তানের। শেষ দিকে 14 বলে 29 রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে 146 রানের পুঁজি এনে দেন শাহিন শাহ আফ্রিদি। জবাবে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে 105 রানে অল আউট হয় আরব আমিরাত। 2টি করে উইকেট নেন আফ্রিদি, হারিস রাউফ, আবরার আহমেদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। ক্ষমতা পাকাপোক্ত করতে জুলাই আন্দোলনে গণহত্যা চালায় শেখ হাসিনা সরকার। 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের সাক্ষ্য। ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে ভোটারদের আস্থা অর্জন করা এই বিএনপির লক্ষ্য বললেন তারেক রহমান। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান। রাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর উদ্বেগ উৎকণ্ঠা। নির্বাচন কমিশনের স্মারকলিপি চাকসুতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। অপরিকল্পিত নগরায়নে ভূমিকম্পের ঝুঁকিতে বগুড়া। বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ বিধি। বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা। এবং অটোমেশন জটিলতায় কাঙ্ক্ষিত বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারছেন না অনেক শিক্ষার্থী। প্রতি বছর শূন্য থাকছে বহু আসন। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।